শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা গত ক্লাসে ভেক্টরের কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও ভেক্টরের আরও কিছু সংজ্ঞা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমরা এখন জানব নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কি এবং সঠিক ভেক্টর কি। নাল বা শূন্য ভেক্টর, আরেকটা হলো সঠিক ভেক্টর। নামে কিন্তু সংজ্ঞা পাওয়া যাচ্ছে। তাহলে নাল ভেক্টর হবে যে ভেক্টরের মান শূন্য, তাকে নাল ভেক্টর বলে। মানটাকে শূন্য। উদাহরণ হিসেবে আমরা নাল ভেক্টর কিভাবে চিনতে পারি? ধরো তুমি এই পয়েন্টে আসো, 2 কিলোমিটার পথ অতিক্রম করলা, বি পয়েন্টে গেলে। ঠিক একইভাবে বি পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে চলে আসলা 2 কিলোমিটার পথ অতিক্রম করে। দেখো তো এখানে দূরত্ব কত হলো? 4 কিলোমিটার। সরণ কত হলো? 0 কিলোমিটার। তাই এই যে শূন্য, এটাই হলো নাল ভেক্টর। তাহলে নাল ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? শূন্য দ্বারা। আরেকটা উদাহরণ খেয়াল করো, সমবেগে চলমান বস্তু ত্বরণ শূন্য হয়, তাহলে সেটাও কিন্তু একটা নাল ভেক্টর। এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। যেহেতু সমবেগ, তাহলে আমি বলবো ইউর মান ভি, 0 বাই টি মানে 0। এটাও কিন্তু একটা নাল ভেক্টর, কারণ ত্বরণের মান কী হয়ে গেল? 0। যেখানে দেখবা ভেক্টরের ক্ষেত্রে রেজাল্ট 0 হয়েছে, সেসব ক্ষেত্রে আমরা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলতে পারি। কিভাবে নাল ভেক্টর পাওয়া সম্ভব, আমরা এই বিষয়গুলি এখন আলোচনা করব। দুটি সমান ভেক্টর বিয়োগ করি। যেমন ধরো এটা একটা 5 মিটার, এটাও কিন্তু একটা 5 মিটার, তাহলে সমান ভেক্টর হলো না? তাহলে কি করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। তো বিয়োগের কারণে ভেক্টরটা কি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টিয়ে যাবে। সেক্ষেত্রে এই 5 মিটার ভেক্টরটি হবে এই 5 মিটার। তাহলে দেখো এটা স্টার্ট পয়েন্ট, এটা শীর্ষবিন্দু, এটা। তাহলে এখানে সরণের মান কত হবে? 0 হবে। তাহলে কি হয়ে গেল? নাল ভেক্টর হয়ে গেল। দিকটা দেখো, আদি পয়েন্ট এবং শীর্ষ পয়েন্ট একই পয়েন্ট। নাল ভেক্টরের আদিবিন্দু এবং শীর্ষবিন্দু একই পয়েন্ট হবে, এটা হলো তার দিক। 2 নম্বরে দেখো, একটি ভেক্টরের সাথে বিপরীত অন্য একটি ভেক্টর যোগ করে আমি কি পাবো? নাল ভেক্টর পাবো। 5 মিটার এবং 5 মিটার সম্পূর্ণ বিপরীত ভেক্টর। এখন কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে কি হবে? সরণ হবে 0। তাহলে এটা একটি নাল ভেক্টর। পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই পয়েন্ট। 3 নম্বরে দেখো, 3টি ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল থাকে, তাহলে সেক্ষেত্রে নাল ভেক্টর পাওয়া যাবে। যেমন দেখো, প্রথমে আমি এ থেকে বিতে গেলাম 5 মিটার, বি থেকে সিতে গেলাম 5 মিটার এবং সি থেকে এতে আসলাম 5 মিটার। দূরত্ব কিন্তু 15 মিটার, কিন্তু সরণ হবে 0 মিটার। এখনও দেখো পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই পয়েন্ট। তাহলে আমরা লক্ষ্য করলাম যে নাল ভেক্টরের মূল বৈশিষ্ট্য হলো পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই পয়েন্ট থাকবে। যেহেতু নাল ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই পয়েন্ট,
তাই নাল ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই। এই কোশ্চেনটা পরীক্ষায় অনুধাবনমূলক হিসেবেও আসে। আরেকটা কথা বলতে পারি, সেটা হলো নাল ভেক্টরের অবস্থান আছে কিন্তু সুনির্দিষ্ট দিক নেই। আমরা নাল ভেক্টর সম্পর্কে কি জানতে পারলাম? নাল ভেক্টরের মান 0, তার দিক সুনির্দিষ্ট নয়, কারণ তার পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই পয়েন্টে হবে। আমরা নাল ভেক্টর সম্পর্কে কি জানতে পারলাম? নাল ভেক্টরের মান 0। ভেক্টরের ক্ষেত্রে যে সকল অঙ্কের ক্ষেত্রে মান 0 হবে তাদের ক্ষেত্রে নাল ভেক্টর পাওয়া যাবে। আর দিক কি দেখলাম? সুনির্দিষ্ট নয়। এই কারণে বলা যায় নাল ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই পয়েন্ট। আর জানতে পারলাম নাল ভেক্টরের অবস্থান আছে। এখন দেখো সঠিক ভেক্টর। যেই ভেক্টরের মান 0 নয় তাকে আমরা সঠিক ভেক্টর বলবো। সংজ্ঞাটি হবে যে ভেক্টরের মান 0 নয় তাকেই সঠিক ভেক্টর বলবো। আর যে ভেক্টর মান 0 তাকে বলা হবে নাল ভেক্টর, আর যে ভেক্টর মান 0 না তাকে বলা হবে সঠিক ভেক্টর। এখন আমরা একক ভেক্টর সম্পর্কে ধারণা নেব। ইংরেজিতে বলা হয় ইউনিট ভেক্টর। নামেই কিন্তু সংজ্ঞা রয়েছে, অর্থাৎ যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। দেখো আমরা কিভাবে একক ভেক্টর পাই। প্রথমে একটা ভেক্টর কল্পনা করো। এটা ধরলাম 5 নিউটন। বলের দিক এ বরাবর। এটাকে 5টা ভাগ করো, 1 2 3 4 5। এর প্রতিটা ভাগ হলো একক, 1 1 1 1 1। তাহলে এটা হলো একক ভেক্টর 1 নিউটন। দেখো এই একক ভেক্টর এর দিক কোন দিকে? এটা হলো মূল ভেক্টর। তাহলে মূল ভেক্টরের দিক যেদিকে, একক ভেক্টরের দিক সেদিকে। ধরলাম এটা হলো মূল ভেক্টর, আর তার তো একটা মান রয়েছে। মান কিভাবে পাবো? যখন কোনো ভেক্টরকে পরমান নেবে তখনই মান পাওয়া যাবে। আবার এটাকে কিভাবে লেখা যায়? এও লেখা যায়। এখন একক ভেক্টরটা হবে যখন মূল ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করা হবে তখনই কিন্তু একক ভেক্টর পাওয়া যাবে। এটাকে তো আর এভাবে দেওয়া যাবে না, যেহেতু তার একটা সম্মান রয়েছে, তাই তাকে একটা টুপি চিহ্ন ব্যবহার করতে হবে। এই টুপি চিহ্ন দিয়ে একক ভেক্টর প্রকাশ করা হয়। তাহলে একক ভেক্টরটা আমি কীভাবে পেলাম? কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে। দেখো এই ভেক্টরটা কিন্তু সঠিক ভেক্টর, অর্থাৎ শূন্য ভেক্টর হবে না। শূন্য ভেক্টর হলে একক ভেক্টর পাওয়া যাবে না। এই জন্য এখানে এ ভেক্টর ইজ নট শূন্য। তাহলে সংজ্ঞা কিন্তু দুটো হয়ে গেল, যে কোনো একটা সংজ্ঞা দেওয়া যাবে। মূল ভেক্টর হলো 5 নিউটন, অর্থাৎ এই ভেক্টর সমান 5 নিউটন। তার 5টা ভাগ রয়েছে, যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে একক ভেক্টর অর্থাৎ 1 নিউটন পাওয়া যাবে। আর দিক কোন দিকে হবে? মূল ভেক্টর যেদিকে, একক ভেক্টরের দিক সেদিকে। এবার আসো, এটা একটা এক্স অক্ষ, এটা হলো এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। এখন তুমি এই মূল পয়েন্ট থেকে 2 কিলোমিটার পথ গেলে পূর্ব দিকে, ধরলাম এটা পূর্ব দিক, এটা হলো পশ্চিম দিক। এখন আমি বাংলায় কি বলবো? সরণ 2 কিলোমিটার পূর্ব দিকে। বাংলা ভাষা আমরা কি বুঝলাম?
সরণ 2 কিলোমিটার পূর্ব দিকে। তো এখন আমি বাংলা ভাষা ছাড়া গাণিতিকভাবে এটাকে কিভাবে প্রকাশ করতে পারি, তার জন্য আমাদের বুঝতে হবে কোন অক্ষ বরাবর কোন একক ভেক্টর থাকে। 3টি অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এটা হলো মূল বিন্দু। তো তোমাদের মনে রাখতে হবে এই অক্ষগুলো কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজে দিতে হবে, কখনো ক্লকওয়াইজে দেওয়া যাবে না। এই এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা হবে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটা হবে জে এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হবে কে। আবার দেখো, যদি লাল কলমটাকে এক্স অক্ষ ধরো তাহলে এটা হবে আই একক ভেক্টর, কালো কলমটাকে যদি ওয়াই অক্ষ ধরো তাহলে এটা ধরতে হবে জে একক ভেক্টর, এবং নীল কলমটাকে যদি জেড অক্ষ ধরো এই বরাবর একক ভেক্টর ধরতে হবে কে। তুমি যদি এখন আই জে কে চেঞ্জ করে অন্য কিছু ব্যবহার করো তাহলে কি হবে? না, হবে না। তাহলে এখানে একটা সিদ্ধান্ত পেলাম, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। এটা সবসময় মাথা রাখতে হবে। আর এটা বুঝতে পারলে আমি এখন এটাকে বাংলা ভাষায় ব্যবহার না করে গাণিতিক ভাষায় বলতে পারবো। দেখো, এখানে সরণ হবে 2 কিলোমিটার, তাহলে এটা হলো তার মান। দিক কোন দিক হবে? পূর্ব দিক। পূর্ব দিক মানে এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা কি জানলাম আমরা? আই। তাহলে এটার একক ভেক্টর হলো আই। তাহলে এখন এই 2i, তাহলে দেখো এই 2 দ্বারা বোঝানো হলো মান আর আই দ্বারা বোঝানো হলো দিক। কিন্তু এস সমান সমান পেয়ে গেলাম 2i কিলোমিটার, অর্থাৎ 2 কিলোমিটার পূর্ব দিকে। এটা হলো গাণিতিক ভাষায়। বাংলা ভাষায় হলো সরণ 2 কিলোমিটার পূর্ব দিকে। সো বুঝতে পারলাম একক ভেক্টর কাজটা কি। একক ভেক্টর মূল কাজ হলো দিক নির্দেশ করা, অর্থাৎ একক ভেক্টর কাজটা হলো দিক নির্দেশ করা, দিক নির্দেশ করা। তাহলে আমরা একক ভেক্টর সম্পর্কে কি জানতে পারলাম? একক ভেক্টরের মান 1 আর তার কাজই হবে দিক নির্দেশ করা। যদি আই একক ভেক্টর হয় তাহলে বুঝবো এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল, যদি জে একক ভেক্টর হয় তাহলে বুঝবো ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল, যদি কে হয় তাহলে বুঝবো জেড অক্ষ বরাবর ক্রিয়াশীল। এখন আমরা চলে যাব আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর এটা বুঝতে হলে জানতে হবে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি, আর একটা হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কি। এই দুইটা সম্পর্কে ধারণা নিতে হবে। ধরো এখানে এক্স ওয়াই একটি তল। তোমরা স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে কি জেনেছ? যেমন 1 ঘর 2 ঘর 3 ঘর, ওয়াইয়ের দিকে 1 ঘর 2 ঘর, তাহলে 3 2। ঠিক এই পজিশনটি হলো তার অবস্থান ভেক্টর, যাকে আমি নাম দিলাম আর। আর এই কোণটাকে আমরা দিলাম থিটা। এখন দেখো, এটা যদি এক্স হয় এটা ওয়াই, তাহলে এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এটাকে বলা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর যে আর থিটা দেখতে পেলে এটা হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এই যে দুটি স্থানাঙ্ক ব্যবস্থা তোমরা দেখতে পেলে, তাহলে এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য চিন্তা করো তো কোন স্থানাঙ্ক ব্যবস্থাটি সুবিধা হবে। অবশ্যই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটি সুবিধা হবে, কারণ তুমি এক্স এর মান এবং ওয়াই এর মানের মাধ্যমে সহজে পি বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারছ। ত্রিমাত্রিক অবস্থাটা খেয়াল করো, এ হলো এক্স অক্ষ, এ হলো ওয়াই অক্ষ, যার অক্ষটা হবে এই পজিশন। এটা তো আর দেখানো যাবে না, খাতায় লিখতে হবে এই পজিশনে। এক্স অক্ষ দিকে আসলাম আমি 3 ঘর, 1 2 3 ঘর। ওয়াই দিকে গেলাম আমি 4 ঘর, 1 2 3 4। যার অক্ষ বরাবর ঠিক এই পজিশনে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এই পজিশনটাই হলো তোমার পি বিন্দুর। এই পজিশনটাকে আমার নির্ণয় করতে হবে পি এক্স ওয়াই জেড, আর সেটি হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক একইভাবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হবে, এটা হলো আর,
যেটাকে আমরা অবস্থান ভেক্টর বলবো, এটা হলো থিতা, আরেকটা হলো ফাই। তাহলে এই যে আর থিতা ফাই, এটাকে বলা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা ত্রিমাত্রিক অবস্থায়। এটা হলো দ্বিমাত্রিক অবস্থায়। দেখো এই যে আর থিতা ফাই বা আর থিতা, এই যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করাটা অনেক কঠিন। তাই এক্স ওয়াই অথবা এক্স ওয়াই জেড, এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কিন্তু কোনো বিন্দুর অবস্থান সহজে নির্ণয় করা যায়। তাই আয়তাকার ভেক্টর বিবেচনা করতে হবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। যেমন দেখো এটা হলো পজিটিভ এক্স, তাহলে এটা হবে নেগেটিভ এক্স, এটা হবে পজিটিভ ওয়াই, এটা হবে নেগেটিভ ওয়াই। আর এটা হবে জেড। এই পজিশনটা দেখানো যাবে না, তো দেখাতে হবে নেগেটিভ জেড কোনটা হবে। তোমরা জানো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, তাহলে নেগেটিভ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর মাইনাস আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর মাইনাস জে। একইভাবে পজিটিভ জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে, তাহলে নেগেটিভ জেড অক্ষ বরাবর একক ভেক্টর হবে মাইনাস কে। তাহলে আয়তাকার ভেক্টর সংজ্ঞাটি এইটা এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আমি দিতে পারবো। কি হবে তাহলে সংজ্ঞাটি? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ, নট নেগেটিভ অক্ষ, তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর অর্থাৎ আই জে কে বিবেচনা করা হয় তাকে আয়তাকার ভেক্টর বলে। সংজ্ঞা থেকে কি বুঝতে পারলাম? পজিটিভ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই এবং পজিটিভ ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে এবং পজিটিভ জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে, এই তিনটি হলো আয়তাকার ভেক্টর। তাহলে তোমাকে যদি বলা হয় আয়তাকার ভেক্টরগুলো কি কি, তাহলে তুমি বলবা আই, জে এবং কে, এই তিনটিকে বলা হচ্ছে আয়তাকার ভেক্টর। এখন আমরা শিখব সমতলীয় ভেক্টর। ইংরেজিতে বলা হয় কুপ প্ল্যানার ভেক্টর, সমরেখ ভেক্টর, ইংরেজিতে বলা হয় কুল লাইনার ভেক্টর। দেখো নামের সাথে কিন্তু সংজ্ঞার মিল রয়েছে, সমতলীয় এবং সমরেখ। তো সমরেখটা তো বোঝাই যাচ্ছে একই রেখা বরাবর, অর্থাৎ যতগুলো ভেক্টর আছে একই রেখা বরাবর। যেমন ধরো যতগুলো ভেক্টর, এখানে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, কিন্তু দেখো তাদের দিক কিন্তু একই রেখা বরাবর বা একই দিকে, সেক্ষেত্রে থিতার মান কত হবে? 0 ডিগ্রি। আর মান হবে সমান অথবা অসমান। তাহলে সংজ্ঞাটা দাঁড়াবে সমরেখ একই রেখা বরাবর, অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখা বরাবর ক্রিয়া করে তাকে সমরেখ ভেক্টর বলে। ইচ্ছা করলে তুমি একই রেখার জায়গা একই দিকও বলতে পারো, সমান্তরালও বলতে পারো। এখানে দেখা যাচ্ছে দিক একই থাকতে হবে, কিন্তু মান সমান অথবা অসমান যাই থাকুক না কেন, যদি এটা 5 মিটার হয়, এটা 7 মিটার, এটা 8 মিটার, কোনো আপত্তি নেই। মান সমান থাকলেও কোনো আপত্তি নেই। এখন আসো সমতলে ভেক্টর।
ঘনকটা খেয়াল করো। এই ঘনকের 3টা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। ঘনকের তো 6টা তল। এই ঘনকটাকে একটা ঘরের সাথে তুলনা করো। দেখো এই যে একটা তল দেখা যাচ্ছে, এটা একটা ওয়াল, ধরো এটা একটা ওয়াল, সবুজ কালি দ্বারা দেখালাম। এই তলটা হলো এক্স ওয়াই তল। আরেকটা তল খেয়াল করো, এই তলটা যেটা আমি নীল কলম দ্বারা দিলাম, এটা দেখো, এটা হলো ওয়াই জেড তল। নিচেরটা এটা ধরো এক্স জেড তল। তো যদি ঘরের এই তলটা ফ্লোর হয়, এই তলটা কিন্তু ছাদ, তাহলে এখানে এই ফ্লোরটা যদি এক্স ওয়াই তল হয়, তাহলে এই ছাদটাও কিন্তু এক্স ওয়াই তল। আবার দেখো ঠিক এই নীল কলমটা যে দেওয়ালটা দেখা যাচ্ছে, এটা ওয়াই জেড তল, তাহলে ঠিক তার বিপরীত পাশে যে এই তলটা দেখা যাচ্ছে, সেটাও কিন্তু ওয়াই জেড তল। এখন প্রশ্ন হলো সমতলীয়। একই তলে বরাবর যে ভেক্টরগুলো থাকে, যেমন ধরো আমি এখানে 3টা ভেক্টর দিলাম। একটা হলো এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর। তারা কিন্তু ভেক্টরগুলো কোন তলে রয়েছে? এক্স ওয়াই তলে। এক্স ওয়াই তলে রয়েছে এবিসি ভেক্টর। তাহলে এটা কি সমতলীয়। আবার দেখো এখানে ওয়াই জেড তলে আরো 2টি ভেক্টর আমরা কল্পনা করলাম। একটা হলো পি ভেক্টর এবং অপরটি হলো কিউ ভেক্টর। এই 2টা ভেক্টর কিন্তু কোন তলে রয়েছে? ওয়াই জেড তলে। এটাও কিন্তু একটা সমতলীয় ভেক্টর। আবার দেখো এক্স জেড তলে আরো 2টি ভেক্টর কল্পনা করলাম। একটা হলো আর এবং অপরটা হলো এস। তাহলে এই আর এস ভেক্টরগুলো কিন্তু জেড এক্স তলে বা এক্স জেড তলে। এটাও কিন্তু সমতলীয়। কিন্তু এখন যদি তোমাকে বলি যে এ পি এস সমতলীয় ভেক্টর, তুমি কি বলবা? না, সমতলীয় ভেক্টর নয়, কারণ তারা একই তলে নয়, ভিন্ন ভিন্ন তলে। তাহলে সংজ্ঞায় বলা হয়েছে যে ভেক্টরগুলো একই তলে থাকতে হবে। সেক্ষেত্রে ভেক্টরের মান কোনো ফ্যাক্টর নয়, ভেক্টরের দিক কোনো ফ্যাক্টর নয়। তাহলে আমরা সংজ্ঞাটা দাঁড়াবে এরকম: 2 বা ততোধিক ভেক্টর যদি একই তলে থাকে তাকে সমতলীয় ভেক্টর বলা হয়। তিনটা কথা: সমতলীয়, একই তলে থাকতে হবে, ভেক্টরের মান কোনো ফ্যাক্টর নয়, সমান হতে পারে, অসমান হতে পারে, দিক ভেক্টরগুলো এলোমেলোভাবে থাকুক, কিন্তু একই তলে থাকতে হবে, তাহলে সেটা হবে সমতলীয় ভেক্টর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।